আগের দিনে রাতে বেশ জমিয়ে একটা ঘুম দেওয়ার পর সকাল সকাল উঠেই স্নান সেরে রেডি হয়ে নিলাম। তারপর ব্রেকফাস্ট করতে চলে এলাম নিচে। প্রত্যেক দিনের মতো আজও ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। সাউথ ইন্ডিয়ান অনেক খাবারের সাথে বাঙালি খাবারেরও অনেক অপশান ছিল, তাই কোনো রকম অসুবিধা হয়নি আমাদের। আজ আমাদের আছে নর্থ গোয়ার ট্যুর। আজ সারাদিনটা আমাদের মোটামুটি বাইরেই কাটবে, তাই সেটা ভেবে ব্রেকফাস্টে একটু হেভি করারই প্ল্যান করেছিলাম। আমরা আমাদের প্রয়োজন মতো খাবার নিয়ে বসে গিয়েছিলাম এবং তারপর দেখলাম বাকিরাও একে একে নেমে এসেছে ডাইনিংয়ে। খাবারটা খেতে খেতে আমি ভাবছিলাম, বাঙালি সকালটা ঠিক চা ছাড়া চলে না। এই ভাবতে না ভাবতেই দেখলাম সেই কোণার দিকে চা রাখা আছে, ব্যাস ছুটে গিয়ে নিয়ে চলে এলাম 1 কাপ চা। গ্রুপের বাকিরাও চলে এসেছিল ব্রেকফাস্ট করতে। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কিছু টিপসের কথা বলবো, যেটা মেনে চললে আপনাদের আমাদের মধ্যে এরকম প্রাণহানিকর সিচুয়েশনে পড়তে হবে না। অনেকটা আগেই আমি রেডি হয়ে গিয়েছিলাম, তাই বাকিরা যতক্ষণে ব্রেকফাস্ট করছে আমি ভাবলাম ততক্ষণে আমি বাইরেটা একটু ঘুরে আসি আর রিসর্টের চারিদিকটা একটু ঘুরে দেখি। এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে করতেই তারপর আমার ডাক পড়লো, কারণ আমাদের গাড়ি অলরেডি হোটেলের সামনে চলে এসেছে। গ্রুপের বাকি মেম্বাররাও অলরেডি গাড়ির সামনে এসে জমা হয়েছে এবং সবাই একে একে আমরা গাড়িতে নিজেদের সিটে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো। আজ কিন্তু গাড়ির জার্নি বেশি নয়, যেহেতু আমরা নর্থ গোয়াতেই স্টে করছি আর আমাদের সাইট সিনও আছে আজকে নর্থ গোয়াতেই। প্রথমেই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট সাইট সিন, যেটা হলো ডলফিন স্পট। এখানে বোটে করে আপনাকে কিছু কিছু জায়গা ঘুরে দেখাবে। বোটের খরচা কিন্তু এটা আপনাদের পার্সোনাল। বোটের টিকিট নিয়েছিল পার হেড ওই প্রায় 350 টাকার মতো করে, আর এক একটা বোটের ক্যাপাসিটি ছিল মোটামুটি 30 থেকে 35 জনের মতো। সবার টিকিট কাটা হয়ে গেলে আমরা একে একে বোটের মধ্যে উঠতে শুরু করলাম। এই বোটটার মধ্যে শুধুমাত্র আমাদের গ্রুপ মেম্বাররাই ছিল। সবাই বোটের মধ্যে ঠিকঠাক করে উঠে যাওয়ার পর বোটটা চলতে শুরু করলো। এই বোট রাইডটা অনেকটা সুন্দরবন বা কেরলের ফিলিংস দেবে। বোট রাইডটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং আমরা বেশ এনজয় করেছিলাম। প্রত্যেকটা বোটের মধ্যে ওদের নিজস্ব সাউন্ড সিস্টেম আছে, যেটা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে নিজেদের ফোন থেকে নিজেদের পছন্দের গান আপনারা চালাতে পারবেন। নামে ডলফিন স্পট হলেও আমাদের কিন্তু কপালে ডলফিনের দেখা মেলেনি, তবে যাই হোক এর সিনিক বিউটিটা বেশ ভালো লেগেছে। নাচ গান হাসি ঠাট্টা হুল্লোড় করতে করতে আমাদের রাইডটা কিন্তু বেশ জমে উঠেছে। কেউ আর সিটে বসে নেই, সবাই উঠে এসেছে। এত নাচ গান হই হুল্লোড়ে একদম মেতে গেছি সবাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই পার্টিসিপেট করছি। এতক্ষণ আমি নিজে বসে দেখছিলাম, কিন্তু আর থাকতে পারলাম না, আমিও জয়েন করলাম ওদের দলে। এদের কিন্তু কাউকেই আমি আগে থেকে চিনতাম না, কিন্তু এখন এমন একটা বন্ডিং হয়ে গেছে যেন মনে হচ্ছে কতদিনের চেনা। কারো বাড়ি কাটোয়া, কারো বাড়ি চন্দননগর, কেউ আবার কল্যাণী থেকে, কিন্তু আগামী 4-5 দিনের জন্য আমরা সবাই কিন্তু একটাই পরিবার। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল আগৌড়া ফোর্ট। এই ফোর্টে ঢোকার জন্য এন্ট্রি ফিস ছিল পার হেড 25 টাকা করে। টিকিট ঘর থেকে আমরা টিকিট কেটে নিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করলাম। ফোর্টটি সপ্তদশ শতকের পর্তুগিজ দুর্গ। আমি তো নাচতে নাচতে একাই ভিতরে চলে গেলাম। চারিদিকটা সবুজে সবুজ আর আকাশটা নীল, কি যে ভালো লাগছিল কি বলবো। আমি তো রাস্তা দিয়ে না হেঁটে ওই সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। ওই যে গোল বিল্ডিংয়ের মতো অংশটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এই দুর্গের লাইট হাউস। আমি ভেবেছিলাম আমিই হয়তো একা পাগল যে এই গরমের মধ্যে গোয়ায় আসে, কিন্তু না, আমি ভুলছিলাম। আমি দেখলাম আমার মতো এমন অনেক লোক আছে যারা দলে দলে ঘুরতে এসেছে গোয়াতে। গেটে ঢোকার মুখে টিকিট জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। উপরে ওঠার জন্য সিঁড়িও আছে, কিন্তু আমরা ভাবলাম আগে নিচেটা ঘুরে আসি, তারপরে উপরে যাওয়া যাবে। ভিতরে ঢুকে তো আমি অবাক। আমি ভাবতেই পারছিলাম না এটা দুর্গ নাকি ইডেনের খেলার মাঠ। এত বিশাল এরিয়া জুড়ে আর চারিদিকটাই সমুদ্র দিয়ে ঘেরা। শত্রুরা যাতে
সহজে অ্যাটাক করতে না পারে দুর্গের সেফটির জন্যই হয়তো সমুদ্রের কিনারে এই দুর্গ তৈরি হয়েছিল, সবটাই আমার অনুমান। এখান থেকে সমুদ্রের 270 ডিগ্রির ভিউ দেখা যায়। এটা হলো ক্যান্ডোলিমের সিনকোরিয়াম বিচের পাশে অবস্থিত। ধুম, দিল চাহতা হ্যায়, রঙ্গিলা এরকম অনেক মুভির শুটিং কিন্তু এখানে হয়েছে। বাইরেটা যেমন আগুনের মতো গরম, দুর্গের ভিতরটা কিন্তু সেই রকম এসির মতো ঠান্ডা। কি করে এটা পসিবল সত্যিই আমাদের জানা নেই। এখানে একটা সেলফি পয়েন্ট আছে, সবাই সেখানে ভিড় করে ছবি তুলছিল। আমরাও কিছুটা ফোনের গ্যালারি ফুল করে নিলাম এখান থেকে। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ক্যালাঙ্গুট বিচ। ক্যালাঙ্গুট বিচ যাওয়ার পথে ক্যালাঙ্গুট মার্কেট পড়ে, যেটা কিন্তু বেশ বড় মার্কেট। ভিডিওর শুরুতেই আমি কিছু টিপসের কথা বলেছিলাম, আর তার মধ্যে একটা হলো গোয়া গেলে অবশ্যই কিন্তু সাথে করে ছাতা নিয়ে যাবেন। আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, মানে রোদে প্রায় পুড়ে যাওয়ার অবস্থা। শেষে এই ক্যালাঙ্গুট মার্কেট থেকে আমরা একটা ছাতা কিনে নিয়েছিলাম। গোয়ার বড় বড় মার্কেটগুলোর মধ্যে ক্যালাঙ্গুট মার্কেট কিন্তু অন্যতম। এখানে কিন্তু জিনিসের দাম অনেকটাই কম। মার্কেটে জিনিসপত্র দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বিচের দিকে। গোয়ার রাস্তাঘাট ভীষণ ভীষণ ক্লিন, এটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো। এই মার্কেটে কি জিনিস নেই সেটাই আমি ভাবছিলাম। যাক, হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছালাম ক্যালাঙ্গুট বিচে। এই বিচের গভীরতাও বেশ বেশি হওয়ায় এখানে কিন্তু সমুদ্রের জলে নামতে দেয় না। চারিদিকটা দড়ি দিয়ে ঘেরা আছে। বিচের সাইডগুলোতে রেন্টে চেয়ার পাওয়া যায়। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। পেটে ছুঁচো ডন মারতে শুরু করে দিয়েছে, তাই আর বেশি দেরি না করে আমরা চলে গেলাম খাবার জন্য। ক্যালাঙ্গুট বিচের কাছে একটা হোটেলেই আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছিল। লাঞ্চের পর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা ছিল চাপৌড়া ফোর্ট। চাপৌড়া ফোর্টটি চাপৌড়া নদী আর আরব সাগরের সঙ্গমস্থলে অবস্থিত। আর এখানেই আমরা সেই ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলাম। কি সেটা আমি একটু পরে বলছি। এই ফোর্টের উপর থেকে নদী আর সমুদ্রের সঙ্গমস্থলের যে একটা ওয়াইড ভিউ পাওয়া যায়, সেটা দেখলে সত্যিই মন প্রাণ জুড়িয়ে যাবে। ফোর্টের উপরে এত হাওয়া ছিল, এতটা রোদ থাকা সত্ত্বেও আমাদের কিন্তু একটুও গরম লাগছিল না। ফোর্টের উপর পর্যন্ত উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে, অন্তত 60 থেকে 70টা সিঁড়ি তো উঠতেই হবে। সূর্যের আলো জলের মধ্যে পড়ার জন্য যে রিফ্লেকশন হচ্ছিল, আর তার সৌন্দর্য কি অসাধারণ, সেটা সত্যিই বলে বোঝানো সম্ভব নয়। এখানে বেশ কিছু ছবি টবি তোলার পর আর সময় কাটানোর পর আমরা নিচে নামতে শুরু করেছিলাম। আর এখানেই আমাদের জন্য সেই বিপদ অপেক্ষা করছিল। এক বিষধর সাপ সিঁড়ির মধ্যে নামছিল। একটু অন্যমনস্ক হয়েই নামছিলাম, আর একটু হলে সেই সাপের ঘাড়ে পা তুলে দিতাম। জানি না তারপরে যে কি হতো। তাই আপনাদের বলছি, আপনারা যখন এই ফোর্টগুলোতে ঘুরতে যাবেন তখন একটু সাবধানে হাঁটাচলা করবেন, কারণ এইগুলো অনেকটাই পরিত্যক্ত। তাই এইসব প্রাণীরা এখানে বেশ স্বচ্ছন্দে বসবাস করে। যাই হোক, সেই ট্রমা কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম আঞ্জুনা বিচে। নর্থ গোয়ার একটি পপুলার প্লেস হলো আঞ্জুনা বিচ, যার সৌন্দর্য অন্যরকম। মানে কিন্তু প্রচুর রেড কোরাল দেখা যায়, তাই এই সি বিচেও কিন্তু নামা যায় না। বেলা অনেকটা পেরিয়ে যাওয়ার পর কোরালগুলোকে ক্যামেরার মধ্যে আর লাল দেখাচ্ছে না, সেগুলো কালচেই দেখাচ্ছে। আঞ্জুনা বিচে বেশিক্ষণ ছিলাম না, কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়া বাকি ছিল, সেটা হলো লাস্ট ডেস্টিনেশন বাগা বিচ। বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য বাগা বিচ কিন্তু বেশ ফেমাস। এছাড়া এখানে সন্ধ্যের পর ক্লাব, পাব এবং ক্যাসিনোর রমরমা চলে। বাগা বিচের আসার পর আমি একটু পা ভিজানোর সুযোগ পেয়েছি। এতক্ষণে মনে হচ্ছে সি বিচে এসেছি। এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, তাই বাড়ি যাওয়ার কোনো তাড়া ছিল না। এদিক ওদিক ইচ্ছে মতো ঘোরাঘুরি করলাম। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সও বেশি নয়, ওই 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে। যতক্ষণ না সন্ধে নামলো ততক্ষণ আমি এই বাগা বিচের মধ্যেই টাইম কাটালাম। তারপরে চলে গেলাম হোটেলে যাওয়ার পর স্নান টান করে ফ্রেশ হয়ে নেমে পড়লাম রাতে ডিনার করতে। শরীর প্রচুর টায়ার্ড ছিল, সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, তাই আর বেশি সময় নষ্ট না করে ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেললাম। আজ রাতে আমাদের গ্রুপের অনেকেই যাবে বাগা বিচে পাবে। ডিউটির টাইমে এত নাইট ডিউটি করি যে অন্য সময় আর মনে হয় না কোথাও নাইট আউট করি। তাই আমি আর বেশি এক্সপেরিমেন্ট না করে খাওয়া দাওয়া করে আমি রাতে একটা লম্বা করে ঘুম দেব, এটাই ডিসাইড করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওটি বলবো।